তার দেশেই তো এখন আগুন জ্বলতেছে, সে কি করবে, সে নিজেই তো ঠিক করতে পারছে না। বাংলাদেশকে যে বলছে 1,80,000, এগুলো আমি বলছি গাল গল্প একদম। এটা মায়ানমার জাস্ট একটা বুঝ দিয়ে দিচ্ছে। এই 1,80,000 তালিকা কার করা? এটা কি ইউএনএইচসিআর এর করা নাকি মিয়ানমারের অ্যাপ্রুভড তালিকা? ট্রাম্প যা শুরু করেছেন তারা দেখলেন যে অধ্যাপক রেহমান সোবহান বলেছেন ট্রাম্প বাজার অর্থনীতিকে ছুঁড়ে ফেলেছেন, তার কোট আনকোট। তো এই যে বাজার অর্থনীতিকে ছুঁড়ে ফেলে উনি সারা বিশ্বে তো একটা মানে হইচই ফেলে দিয়েছে, মানে বাণিজ্য যুদ্ধ বলেন বা শুল্ক যুদ্ধ বলেন। বাংলাদেশও তো এর মধ্যে পড়েছে, বাংলাদেশ রেসপন্স করেছে। তা আমাদের এর থেকে কি আসলে এই ক্রাইসিসের থেকে কোনো বেনিফিট নেওয়ার কোনো সুযোগ আছে? দেখুন, আমি স্বীকার করছি যে আমি মানে বিশেষজ্ঞ নই যে এখানে মন্তব্য করার মতো, কিন্তু আমি মনে করি যে সুযোগ তো অবশ্যই আছে। বিজনেসম্যানরা এটা করতে পারে। বাংলাদেশ সরকারের তরফ থেকে যেভাবে বলা হয়েছে তাদের তো কোনো মনে হয় না কিছু মানে ক্ষতি হচ্ছে। তারা সবাই বলতেছিল যে আমরা বরং লাভবান হব। এখন লাভবান কীভাবে হবেন সেটা দেখান। এখনই বলতেছে যে কিছু অর্ডার ক্যান্সেল হচ্ছে, তাহলে ক্যান্সেল কেন হচ্ছে সেগুলো খতিয়ে দেখতে হবে। আর প্রাথমিক অবস্থায় ক্যান্সেল হতেও পারে, এটা যে একেবারে বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। তারা যে ট্যারিফ আমাদের উপর ধার্য করেছে, আমি আজকে যে লিস্টটা দেখলাম অনেক দেশে তাদেরকে ছাড় দিয়েছে, বাংলাদেশ কিন্তু এখনও ছাড় দেয় নাই। বাংলাদেশ বলছে নেগোসিয়েশন করছে। আমাদের যদি সুযোগ থাকে আমরা ছাড় দেবো না কেন? আমরা আজে বাজে দেশ থেকে অনেক পণ্য তো আনতেছি, তাই না? তো আমেরিকা থেকেও যদি আনার ক্ষেত্রে যদি আমরা যদি ছাড় দিই, অসুবিধাটা কোথায়? যদি আমাদের কিন্তু বলেছে আমেরিকা থেকে আনবে বেশি, আনমুখ, কিন্তু এখনো বলছে নেগোসিয়েশন করছে, ছাড় দেনে অলরেডি অনেক দেশ ছাড় ঘোষণা করে দিয়েছে। আচ্ছা, আমি মনে করি যে আমাদেরও সেটি একটু অ্যাডভান্স হওয়া দরকার। এগুলো যদি আমরা নির্ধারণ করতে পারি। আর আসলে সে কি করবে, তার দেশেই তো এখন আগুন জ্বলতেছে, সে কি করবে, সে নিজেই তো ঠিক করতে পারছে না। আমি মনে করি যে আমাদের এক্সপার্টরা এগুলো বসা উচিত। আর আমাদের ওই দেশ থেকে সুতা, বিশেষ করে যে কটন এনে আমাদের যে প্রোডাক্ট যাওয়ার কথা, সেখানে জিরো ট্যারিফ হওয়ার কথা বাংলাদেশ দীর্ঘদিন থেকে চাচ্ছে, এই একটা সুবিধা। তো তাতে করে কিন্তু অনেক সুবিধা হবে। যখন তোমার পণ্য দিয়ে আমি তোমাকে পাঠাচ্ছি, সেই সুযোগটা যদি বাংলাদেশ পেয়ে যায়, তাহলে কিন্তু হিউজ একটা গ্যাপটা এখানে কমে যাবে। আর আমাদের সব কয়টা রপ্তানি গার্মেন্টস পণ্য তো সেখানে যায় না, আমার মনে হয় 18 থেকে 20 ভাগের মতো যায়। সো আমরা কিভাবে আসলে মিনিমাইজ করতে পারি, সুযোগ সুবিধাটা নিতে পারি, আসলে ওয়ার্ক করার দরকার আছে। বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা বিশেষজ্ঞদের সাথে। আমরা নেক্সটে কি হয় দেখব। ডেইলি খান, এই বিষয়ে আপনি কি চিন্তা করেন? ধন্যবাদ। আমেরিকার উপরে আমাদের ট্রেড ডিপেন্ডেন্সি অতটা নাই, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি এই টেবিলে যদি তাকান, মেড ইন ইউএসএ লেখা কোনো প্রোডাক্টই পাবেন না। সুতরাং এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে দ্য ইকোনমি, দ্য চাঙ্ক অফ পাই যেটা নিয়ে আমরা কথা বলছি, ওইটা আমাদের জন্য এত বড় না। যেই জায়গাটা মেইন এফেক্ট পড়বে সেটা হচ্ছে গার্মেন্টসে। সো ওইটা নিয়ে স্ট্র্যাটেজিকভাবে অলরেডি কাজ চলছে। এবং আমি বাংলাদেশের মানুষের রেজিলিয়েন্সে বিশ্বাসী। আমরা ঝড় ঝাপটা জলোচ্ছ্বাস বন্যা সয়ে প্রতিবার উঠে দাঁড়াই। এবং আপনি দেখবেন যে আবহমান কাল ধরে যে জিনিসটা আমাদের ভুলে গেলে চলবে না, সেটা হচ্ছে যে এক সময় গঙ্গা ঋদ্ধি নামে আমাদের দেশটার নাম ছিল, আজ থেকে 3000 বছর আগে আলেকজান্ডার যখন এসেছিল। তারপর থেকে যদি আপনি ক্রোনোলজিক্যালি দেখেন, সোনার বাংলাই রয়ে গেছে। এবং এই জায়গাটায় আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মুঘল আমলে সবচেয়ে বেশি ট্যাক্স আসতো বাংলা থেকে। তখন ওরা বাংলা সুবাকে আদর করে ডাকতো জান্নাতাবাদ নামে। ব্রিটিশরা যখন এখানে কলোনি স্থাপন করলো, এখন পর্যন্ত অন রেকর্ড বাংলা থেকে সবচেয়ে বেশি তারা কালেক্ট করতে পেরেছিল। এখন বাংলাদেশটা স্বাধীন হওয়ার পরে গত 15 বছরে প্রতি বছর $16 বিলিয়ন করে ড্রেইনড এবং সাইফন্ড হয়ে যাওয়ার পরেও $243 বিলিয়ন গেছে 15 বছরে। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বেঁচে আছি, ইলেকট্রিসিটি আছে, আমরা আলাপ করতে পারছি, কথা বলতে পারছি। সুতরাং আমার পূর্ণ বিশ্বাস আছে বাংলাদেশের মানুষের উপরে। কিছু এরিয়া আছে, যেমন ধরেন আইটি সেক্টর, সেমিকন্ডাক্টর সেক্টর, যে জায়গাগুলোতে দ্রুত আগাচ্ছি আমরা। আমি আমার জনতা দলের পক্ষ থেকে যে জিনিসটাতে আমরা খুব প্রায়োরিটি দিচ্ছি সেটা হচ্ছে ক্লাস 6 অনওয়ার্ড
আমাদের বাচ্চাদেরকে কোডিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো উচিত, জি ওদের আমরা ইন্টারন্যাশনাল এই যে ফ্লোটা আছে এই ফ্লোটাতে শক্তিশালীভাবে কামব্যাক করতে পারি। জি ধন্যবাদ। আমরা শেষ করবো আলোচনা, আরেকটি বিষয়ে সংক্ষেপে যদি একটু বলেন, সেটা যে মিয়ানমার ইস্যু নিয়ে যেটা আমাদের এখন আসছে, যে ডক্টর ইউনূসের সাথে তো বৈঠক হয়েছে, মিয়ানমার কিন্তু বলেছে যে তারা 1,80,000 ফেরত নেওয়ার যোগ্য, এরকম একটা কথাটা শেষ পর্যন্ত বলেছে, কিন্তু আছে এখানে তো 10 লাখ। কিন্তু এখন আমার প্রশ্নটা হলো যে মিয়ানমারের যে কেন্দ্রীয় সরকার যারা আছে, আর মিয়ানমার রোহিঙ্গা যেখানে পাঠাতে হবে সেখানে তো তাদের কোনো কন্ট্রোল নাই। তো এখন এই কেন্দ্রীয় সরকার কি আসলে মূল পক্ষ যাদের সাথে আলোচনা করে এই সমস্যার সমাধান করা যেতে পারে? তারা অবশ্যই মূল পক্ষ। এখানে আমেরিকান মায়ানমার আর্মি যে আরাকানের যে আর্মি আছে, এটা কি অর্গানাইজেশন না, ওদের নাম আরেকটা আরাকান আর্মি। আর মেইন আর্মি হচ্ছে তৎমাদো। হ্যাঁ, তো ওদের সাথে যেটুকু আপনি বলতেছেন যে নামা, মানে ওদের সাথে তৃতীয় আরেকটা পার্টি হিসেবে তাদেরকে নেওয়া, তাদেরকে অবশ্যই একটা পার্টিতে নিতে হবে। আদারওয়াইজ আপনি যাদেরকে করবেন ওইখানে, যাদেরকে প্রতিস্থাপন করতে যাচ্ছেন এখান থেকে নিয়ে, সেখানে যদি পরিস্থিতি ভালো না হয় আপনি তো পারবেন না। আর সেটা তো এমন না যে এখন স্বাধীন হয়ে গেছে। কিন্তু বাংলাদেশকে যে বলছে 1,80,000, এগুলো আমি বলছি গাল গল্প একদম। এটা মায়ানমার জাস্ট একটা বুঝ দিয়ে দিচ্ছে। আর আমাদের এখানে যিনি রোহিঙ্গা বিষয়ক উপদেষ্টা আছেন, তিনিও একটা কাজ দেখাচ্ছেন যে আমি বিরাট একটা কাজ করে ফেলছি রোহিঙ্গা প্রত্যাবর্তন। সরি, এখানে অনেকে হয়তো দ্বিমত করতে পারেন, এটা বহু আগে থেকে হয়ে আসছে, ওরা একটাও নেয় নাই এখনো। ওরা সবসময় কিন্তু ওরা বলে, যখন এটা চাপে পড়ে তখন এটা কিছু বলে, তারপরে এখন এই গাল গল্প বলে এটা করা দরকার নাই। কারণ এই 1,80,000 যেটা বলছে সেটাও আগামী 10 বছরে যায় কিনা আপনি দেখেন। যদি না সেখানকার মানে এটা কি বলে, মানচিত্রে কোনো পরিবর্তন না হয়, আমি খুব আশাবাদী না যে আমরা একদম শেষ পর্যায়ে 2 মিনিটের মধ্যে শেষ করবেন। আপনি তো রোহিঙ্গা নিয়ে অনেক কাজ করেছেন, রোহিঙ্গার বিষয়ে আপনি একটা বইও লিখেছেন, কিন্তু এই যে রিসেন্ট ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টকে ধরে 2 মিনিট বলেন যে আসলে এরপর মানে কোনো সম্ভাবনা আছে কিনা। ধন্যবাদ। এর আগেও অন্তত 2বার রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যাপারে মিয়ানমার সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু একজনও ফেরত যায়নি। তো আপনি যেটা বলেছেন, আমি ব্যক্তিগতভাবে রোহিঙ্গা ক্যাম্পে কাজ করার সুযোগ হয়েছে আমার। তো সেই প্রেক্ষিতে আমি এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা সরকারকে সাধুবাদ জানিয়েছি যে তারা এরকম একটা সুখবর আমাদের শোনাতে পেরেছেন। বাট একই সাথে আমরা কিছু হার্ড কোশ্চেন্স করেছি। নাম্বার 1 হচ্ছে যে এই 1,80,000 তালিকা কার করা? এটা কি UNHCR এর করা নাকি মিয়ানমারের অ্যাপ্রুভড তালিকা? 2 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে যে যেহেতু আপনি বলছেন যে তারা নিতে রাজি হয়েছে, তাহলে এটা কবে থেকে নেওয়া শুরু হবে এবং ডেডলাইন কি, কবের ভিতরে এই 1,80,000 যাবে? 3 নম্বর হচ্ছে এরা যে যাবে, গেলে পরে বাংলাদেশ এন্ডে দায়িত্বে কে থাকবে আর মিয়ানমার এন্ডে দায়িত্বে কে থাকবে? মিয়ানমার এন্ডে কি আরাকান আর্মি দায়িত্বে থাকবে, না তৎমাদো দায়িত্বে থাকবে, না যৌথ একটা বাহিনী দায়িত্বে থাকবে, না UN এই দায়িত্ব নেবে? 3 নম্বরে আমরা যেটা জানতে চেয়েছি সেটা হচ্ছে যদি এখানকার 1,80,000 রোহিঙ্গা ফেরত যায়, তাহলে কি তারা নিজ নিজ ঘরবাড়িতে ফেরত যাবে, না ওখানে UN এর তত্ত্বাবধানে একটি সেফ জোন ক্রিয়েট করে করা হবে? সুতরাং এই জাতীয় হার্ড কোশ্চেনগুলোর আনসার যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের রেটরিক বলেই আমরা ধরে নিব।